অতি দর্পে হতলঙ্কা অতি মানেচ গৌরবা। কথায় আছে একটা, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। এই কথাটা অনেকেই ভুলে যান। ভুলে গেছিলেন আমাদের দেশের শাসক দল বিজেপির নেতারা, ভুলে গেছিলেন নরেন্দ্র মোদী। তাই ভারতবর্ষের মানুষ তাকে সবক শেখালো। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা তো হারালোই, তারা নেমে এলো 240-এ। এনডিএ মিলে তাদের 293-এর মতো আসন। এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে তাকিয়ে থাকতে হবে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের দিকে, যে তারা সমর্থন দেবে। তো তারা সমর্থন দিলে তবেই এনডিএ সরকার হবে, আর না হলে অন্য কিছু। এমনকি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন তো, এই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ নরেন্দ্র মোদী তার যে জনপ্রিয়তা সেটাও হারাচ্ছেন আস্তে আস্তে। গত 10 বছর ধরে মোদী নামক যে ব্র্যান্ডের উন্মাদনা তৈরি হয়েছিল, সেই ব্র্যান্ড তার সূর্য আজ অস্তাচলে। যে নরেন্দ্র মোদী গতবার প্রায় 4,79,000 ভোটে জিতেছিলেন বারাণসী থেকে, তার মার্জিন কমে এবার 1.5 লাখে নেমে এসেছে। তাহলেই বুঝতে পারছেন। এমনকি একটা সময় তো বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী পিছিয়ে ছিলেন। ভাবা যায় নরেন্দ্র মোদী তিনি কোন একটা রাউন্ডে পিছিয়ে ছিলেন, সেটাই তো তার নৈতিক পরাজয়। আসলে ধর্মের রাজনীতি দিয়ে এখন আর হয়তো ভারতবর্ষ জেতা যাচ্ছে না। রাম মন্দির, রাম মন্দিরের হাওয়া, রাম মন্দির যে লোকসভার মধ্যে সেই ফৈজাবাদে পর্যন্ত বিজেপির প্রার্থী হেরেছেন। তাই মানুষকে, এটা বারবার কথা আছে না, মন্দির মসজিদ গুরুদ্বারা মে বাঁট দিয়া ভগবান কো, ধরতি বাটি সাগর বাটা, মাদ বাটো ইনসান কো। মানুষকে ভাগ করতে যাবেন না, আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একই সঙ্গে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, একের পর এক রাজ্যে তাদের হারতে হলো। মহারাষ্ট্রের মানুষ জবাব দিলেন। তারা বিভিন্নভাবে যে দল ভাঙানোর খেলা, শিবসেনা দুটো, এনসিপি দুটো, এই যে ভাঙাভাঙি, মানুষ এটা ভালোভাবে নেননি। মহারাষ্ট্রে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের পক্ষে সহানুভূতির হাওয়া ছিল। হরিয়ানায় তাদের এই বিজেপির এই অবস্থার জন্য দায়ী অগ্নিবীর প্রকল্প এবং কৃষক আন্দোলন। ভারতবর্ষের কৃষকদের অপমান, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজ। তরুণ প্রজন্ম, রাজস্থান, হরিয়ানার যে তরুণ প্রজন্ম যারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ভাবেন, যারা সেনাবাহিনীতে যাওয়ার কথা ভাবেন, তাদের সামনে অগ্নিবীর প্রকল্প এনে তাদের জীবন যৌবন নিয়ে যে ছেলে খেলা বিজেপি করেছে, আজকে তার জবাব তারা পেয়েছে। তার জবাব আজকে তারা পেয়েছে। ওড়িশা যদি না থাকতো, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যদি জোট না হতো, আজকে এতক্ষণে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হতো প্রধানমন্ত্রীর পদ থেকে। এমনকি যখন মণিপুর জ্বলেছে, 1 বছর ধরে প্রধানমন্ত্রী একটা কোনো কথা বলেননি। ধিক 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 শত ধিক। এবং এবারের নির্বাচনে কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না। এবারের নির্বাচনে একের পর এক, বিশেষ করে কংগ্রেস, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। কংগ্রেসের কোথাওকার প্রদেশ সভাপতি তো এরকমও বলেছেন যে মিডিয়াকে, যে আমাদের বিজ্ঞাপনটা ছাপুন প্লিজ, টাকা আমরা পরে দিয়ে দেবো, ভাববেন না। তারপরেও হারতে হলো। ভারতবর্ষের গণতন্ত্র আজও জীবিত আছে। আর কথাবার্তার মধ্যে ওই মঙ্গলসূত্র, হিন্দু মুসলিম, মানুষ ওগুলো ভালোভাবে নিচ্ছে না মোদিজি। আপনি যদি রুটি, কাপড়া, মাকান, রেশন এইসব নিয়ে বেশি কথা বলতেন, সেটাই মনে হয় ভালো হতো। তার থেকেও বড় যেটা কাজ করেছে অপোজিশনের ক্ষেত্রে এবং বিজেপির বিপক্ষে, সেটা হলো অপোজিশনের একটা প্রচার যে বিজেপি 400 পার করে আসলে সংবিধান বদলে যাবে, তাহলে দলিতদের বা এসসি এসটির যে রিজার্ভেশন আছে সেটা শেষ হয়ে যাবে। তাই উত্তরপ্রদেশের মতো রাজ্যে আজকে বিজেপির এই চরম দুর্দশা নেমে এলো। অনেকেই অনেক রকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু সত্যটাকে স্বীকার করতে হবে। এবার চলে আসুন বাংলায়। বাংলায় বিজেপির তো সংগঠনের দন্তেশ্বটা তৈরি হয়েছিল, গঠনটা তৈরি হয়নি। এবার যা অবস্থা, ওই দন্তস্বটাও পঞ্চত্ব প্রাপ্তির দিকে এগিয়ে গেল। আমরা আজ থেকে মাস 1.5 আগে একটা ভিডিও করেছিলাম বিজেপিকে নিয়ে, যে এরা পাবে 35 আসন। তখন অনেকে সমালোচনা করেছিলেন, অনেকে রাগ করেছিলেন। আমি আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দিতে বলবো। আজকে সেই কারণটাই কিন্তু বাস্তবে দেখা গেল। নিজেদের গোষ্ঠী কোন্দল আর
বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে হিন্দু মুসলিমে ভাগ করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা কাজে দেবে না। পশ্চিমবঙ্গের ভোট ওইভাবে হয় না। পশ্চিমবঙ্গে মাইনরিটি ভোট কনসলিডেশন হয়, কিন্তু মেজরিটি ভোট অর্থাৎ হিন্দু ভোটের কনসলিডেশন সম্ভব নয়। এই বাস্তব যত তাড়াতাড়ি বিজেপির নেতারা বুঝবেন, তত তাদের জন্য মঙ্গল। এবং একই সঙ্গে এই যে বলা হচ্ছে দুর্নীতির ইস্যু কেন কাজ করলো না, কিভাবে কাজ করবে? দুর্নীতি নিয়ে জেহাদ ঘোষণা করেছিলেন যে বিচারপতি, তিনি বিচারপতির পদ থেকে ভোটের ময়দানে চলে গিয়ে জিতে গেছেন, যদিও সাংসদ হয়ে গেলেন। তাহলে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হলো যে তাহলে এই যে বিচারপতি তিনি বিজেপিতে চলে গেলেন, তাহলে কি দুর্নীতির বিষয়গুলো মিথ্যে? দুর্নীতির বিষয়গুলো হারিয়ে যায়নি, ইস্যুগুলো মিথ্যে ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের দুর্নীতির ইস্যুটাকে শেষ করা বা দুর্নীতির ইস্যুটাকে গুলিয়ে দিয়েছে বিজেপি। এবং সেখানে তৃণমূল মানুষজনকে বোঝাতে পেরেছে যে দেখো, উনি তো বিজেপিরই লোক ছিল, তাই এইভাবে রায় দিয়েছে। কিছু মানুষের মধ্যে তো সেই বিভ্রান্তিটা তৈরি করা গেছে। তারপরে সংগঠন, বিজেপি অনেক জায়গায় এজেন্টই দিতে পারেনি, আর কোথাও কোথাও এজেন্ট দিলে সে আসলে পাশের পাড়া তৃণমূল কর্মী, বিজেপির থেকে টাকা পাওয়া যাবে বলে এজেন্ট হিসেবে বসে গেছে। এই ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে আর যাই হোক পশ্চিমবঙ্গের মতো রাজ্যে জেতা যায় না। আর গোষ্ঠীকন্দলের কথা কি বলবো বলুন? দিলীপ ঘোষের মতো লড়াকু নেতা, তাকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। আমি নাম করেই বলছি, শুভেন্দু অধিকারীর গোষ্ঠী এর পিছনে কলকাঠি নেড়েছিল। আজকে কি লাভ হলো? দিলীপ ঘোষের যে আসন ছিল মেদিনীপুর, সেখানেও বিজেপি হারলো, আর বর্ধমান দুর্গাপুরে দিলীপ বাবু 1 লক্ষের বেশি ভোটে হারলেন। ভাবতে হবে, ভাবতে হবে। আর কবেই বা ভাববেন? পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী জনতাকেও বুঝতে হবে, পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে দিয়ে হয়তো সম্ভব হবে না। তার কারণ, এটা কোনো ভালো লাগা বা অপছন্দের জায়গা থেকে বলছি না। পশ্চিমবঙ্গে বিজেপি 35% সংখ্যালঘু মানুষকে বাদ দিয়ে রাজনীতিটা করেন, ফলে তারা কোনোভাবেই তৃণমূলকে বিট করতে পারবেন না। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে সংখ্যালঘু ভোটকে আপনার কনফিডেন্সে নিতেই হবে, না হলে আপনাকে প্রতিবারই ওই বলতে হবে সব চলে গেল গো, সব হয়ে গেল গো, আমার আর হাতে কিছু রইল না। বিজেপির নেতারা ওই চোখ পাকিয়ে চোখ বেঁকিয়ে বরং অমুক সালে সরকার ভাঙবো, অমুক দিনে সরকার ভাঙবো, এইসব বলে বেড়ান, বড় বড় সব মানে বাতেলা দিয়ে বেড়ান। আমি এই ভাষাতেই বলছি, আসলে কাজের কাজটা তারা কেউ করতে পারেননি। আর কি বলবো, ডায়মন্ড হারবারের মতো আসনে তারা এমন প্রার্থী দিলেন, এমন জোর তোরছে, পর্বতের মুশিক প্রসব হলো। আবার কোথাও গিয়ে কৃষ্ণনগরের সেই রাজ পরিবারের সদস্যা, আবার বসিরহাটের সন্দেশখালীর রেখা পাত্র, অনেকে ভাবছেন সন্দেশখালী কেন কাজ করলো না, কিভাবে করবে? সন্দেশখালী আন্দোলনটাকে বিজেপি হাইজ্যাক করে নিয়ে সেই আন্দোলনের ভদ্রমহিলাকেই প্রার্থী করে দিল, এবং মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হলো, তাহলে কি এটা বানানো? উনি বিজেপির প্রার্থী হওয়ার জন্য এটা করছিলেন? সন্দেশখালীতে তো মহিলাদের প্রতি অত্যাচার হয়েছে, কিন্তু সেই ইস্যুটাকেও গুলিয়ে দেওয়ার জন্য দায়ী বিজেপি। বিজেপিকে দায় নিতে হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের এই এত দুর্নীতির পাহাড় প্রমাণ থাকা সত্ত্বেও যারা দুর্নীতির মাথা, তাদেরকে ইডি সিবিআই কোন মায়াজালে অ্যারেস্ট করে না, গ্রেফতার করে না। তারা একই জায়গার মধ্যে গোল গোল ঘুরতে থাকে। কোন সেটিং, কোন কারণে? মানুষজন এটাও ভালোভাবে নেয়নি। মুখে বলবেন ধরবো ধরবো, আর এখানে ছেড়ে রাখা হবে, দাদা বস হবে না। আর তৃণমূল বিরোধী জনগণকে বুঝতে হবে, আপনি হ্যাঁ আমি হিন্দু এই ভেবে যদি বিজেপিকে ভোট দেবেন, কিন্তু যদি তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবেন, সরি বস, পশ্চিমবঙ্গের যা জনবিন্যাস, যা চরিত্র, তাতে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো অন্তত আগামী 10 বছরে কোনো সম্ভাবনা নেই। এইটুকু আমার বলার ছিল। এখন দেখুন কোন অধিকারীর কোন দলে যান, আবার নতুন রাজনৈতিক দল তৈরি করেন কিনা। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়ায় যেসব আমাদের ইউটিউবের বন্ধুরা মানে স্বপ্নে খিচুড়ি বা পোলাও রেঁধেছিলেন, তারা দেখুন তাদের ঘি তো ঢালা হয়ে গেছে, এখন সেই ঘিয়ের মেদ কিভাবে ঝরাবে, তাই না?
কারণ পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মিডিয়া যদি দিদি মিডিয়া হয়, আর পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর ইউটিউবের বন্ধুরাও গদি মিডিয়ার অংশ, এটাও স্বীকার করতে হবে। আসলে সকলেই খুব পোলারাইজড হয়ে গেছে। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর যদি মনে হয় ভালো লাগেনি ডিসলাইক করে দিন এখনই। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।